আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসে ভারতের যে গলার স্বর এবং সুর দুটোই মারাত্মক নরম হয়ে গিয়েছে। ভারত যেভাবে এখন উচ্চাঙ্গ সঙ্গীত গাওয়ার চেষ্টা করছে, সারেগামা পাদানিসে গাওয়ার চেষ্টা করছে, এটি এই কয়দিন আগে র্যাপ সঙ্গীতে তারা প্রকাশ করেছে। ওরে ধরো, ওরে খাও, এরে মারো, ওরে ধরো, তোর গলা খাবো, তোর মাথা খাবো, তোর কল্লা খাবো, এরকম র্যাপ সঙ্গীত আছে না, আমাদের ছেলেরা রাগ হয়ে গায়, এরকম র্যাপ সঙ্গীত গেয়েছে। আর এখন তারা যে সুর, এই সুরটি পরিবর্তন করেছে, সেই সুরটাও এখন রবীন্দ্রসঙ্গীত, ভজন, কীর্তন এই পর্যায়ে চলে এসেছে। আপনারা যারা আওয়ামী লীগের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ককে লক্ষ্য করছিলেন, তারা প্রথমত দেখেছেন যে ভারতের মিডিয়া, রাজনীতিবিদ, তারপর এমনকি সরকারের কর্তা ব্যক্তি খুবই অবন্ধুসুলভ আচরণ চালিয়ে আসছিলেন। তারা এই বাংলাদেশ দখল করবেন, কালকে বাংলাদেশ এয়ার স্ট্রাইকের আওতায় আসবে, তারপরে ইনসার্জেন্সি চালানো হবে, তারপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে, ঝটিক আক্রমণ করে বাংলাদেশের চিকেন নেকগুলো আলাদা করে দেওয়া হবে। এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না। আগে তারা যেভাবে র্যাপ সঙ্গীত গাইতেন, কলকাতার কয়েকজন বড় বড় কয়েকটা মিডিয়া আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েগুলো কথা বলতেছে মনে হয় যেন বজ্রপাত হচ্ছে, এমন জোরে জোরে কথা বলে। আমাদের বাংলাদেশে এরকম অভদ্র মেয়ে একটাও নেই। এমনকি যাকে বলে আওয়ামী লীগের যাদেরকে আপনি খুব গালাগাল করেন, তাদের কণ্ঠ এরকম কণ্ঠ না। আপনি দেখেন ফারজানা রূপা সমালোচনা করেন, কিন্তু চমৎকার একটা কণ্ঠ। কিংবা মুন্নি, যে মুন্নি সাহা, সেও কিন্তু ওই কলকাতার ওই যে মহিলা, ভদ্র মহিলারা কয়েকটা খুব জোরে জোরে কথা বলে, ওইভাবে কোনোদিন মুন্নি সাহা কথা বলেছে, ফারজানা রূপা কথা বলেছে, মিথিলা ফারজানা কখনো বলেছে? এটা হলো বাঙালির কালচার, বাঙালির রক্ত। আমরা ভদ্রলোক, সত্যিকার অর্থে। কিন্তু ওরা এমন জোরে জোরে কথা বলে। আমাদের দেশে মুজাম্মেল বাবু, তারপর মুজাম্মেল বাবুর সঙ্গে ধরেন নাইমুল ইসলাম খান, এরকম অনেক দালাল সাংবাদিক ছিল যারা শেখ হাসিনার পক্ষে কথা বলতেন, কিন্তু তার মধ্যে একটা আর্ট ছিল। সে আর্টটা কি? পণ্ডিত রবিশঙ্করের সেতারের মতো কথা বলতেন, শুনতে ইচ্ছা করতো। আহা, আমাদের বিরক্তি লাগতো, কিন্তু যার জন্য তিনি বলতেন, অর্থাৎ মোজাম্মেল বাবু শেখ হাসিনার প্রশংসা করতেন। শেখ হাসিনা মনে মনে ভাবতেন যে মোজাম্মেল বাবু এরকম কেন শত শত মোজাম্মেল বাবু জন্ম নেয় না, কেন এই মোজাম্মেল বাবু গণভবনে শত শত দল বেঁধে আসে না, আর ওরা কেন সারাক্ষণ আমার প্রশংসা করে আমাকে এইভাবে চাঙ্গা রাখে না। কিন্তু হয় না, আপনি দেখেন ভারতের যে কয়েকটা আছে, কি ময়ূরনাক ঠয়ুর নাম, এমন সব কথাবার্তা বলে মনে হয় যেন পাগল হয়ে গেছে। এবং এই সকল ছেলে এবং মেয়ে, একেবারে তরুণ, আমার সন্তানের বয়সী, তাদের পাগলামের সঙ্গে পাল্লা দিয়ে বয়স্ক মানুষ, যাদের বয়স 60 বছর 70 বছর, যারা এখন আমার মতো ইউটিউব করা শুরু করে দিয়েছেন, অনেক বড় সাংবাদিক, অনেক বড় লেখক, অনেক বড় ডাক্তার, কিন্তু এখন সব কিছু বাদ দিয়ে, বিখ্যাত ডাক্তার, কিন্তু সব কিছু বাদ দিয়ে এখন সে ইউটিউব করবে এবং লক্ষ লক্ষ মানুষ তার কথা শুনছে। আবার অনেক বড় প্রফেসর, অধ্যাপক, তিনিও ইউটিউব করছেন, অনেক বড় জেনারেল, তিনিও ইউটিউব করছেন ভারতে। এবং তারা সমস্বরে বাংলাদেশের বিরুদ্ধে কি করলো, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মাথা ফাটিয়ে ফেলেঙ্গা, তারপরে গলা টিপে ধরেঙ্গা, এই সমস্ত কথাবার্তা, জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেঙ্গা, বাম হাত দিয়ে জিব্বা ছিঁড়ে ফেলেঙ্গা, রাজাকার কা বাচ্চা হায়, আলবদর কা বাচ্চা হায়, ইত্যাদি ইত্যাদি নানা রকম অশালীন অশ্রাব্য কথাবার্তা বলে পুরো পরিবেশ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমাদের দেশের একেবারে শান্তশিষ্ট একটা দল, যারা ভারতের সঙ্গে কখনো সংঘাতে যেতে চায়নি, সেটা হলো বিএনপি। সেই বিএনপি উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে তারা সেই করলো কি, বিরাট এক সমাবেশ করলো ঢাকাতে। আবার সেই সমাবেশ দল বেঁধে তারা আগরতলার দিকে চলে গেল এবং ভারত বিরোধী সমাবেশ করলো, এবং তাদের ছাত্র সংগঠনকে দিয়ে তারা এই যে ঢাকাতে ভারতের রাষ্ট্রদূতের কার্যালয় বা দূতাবাস, ইন্ডিয়ান হাই কমিশন যেটাকে বলে, এটিকে তারা ঘেরাও করলো। এরপর কিসে কি হলো বলতে পারবো না। আমরা তো ধরে নিয়েছিলাম ভারত এই বুঝি আর পেঁয়াজ পাঠাবে না, গরুর তো তারা পাঠাবেই না, তারা দরকার হলে গরু সব পুঁতে পুঁতে খেয়ে ফেলবে,
এমনি তো গোমূত্র তারা খায়, এক্সপোর্ট করে, গোবরকে তারা অমৃত মনে করে। তো বাকি হলো গরুর হাড্ডি-গুড্ডি, মাংস তো তারা বিদেশে পাচার করে, বিক্রি করে, চামড়াও করে। আর যেগুলো অখাদ্য জিনিস সেগুলো বাংলাদেশে পাঠায়। গরুকে তারা দেবতা মনে করে, ঘরের মধ্যে ঢুকিয়ে তাদের মানে অন্যরকম গরু, গরু। ভারতের ভারতের মোদী সরকারকে যদি মূল্যায়ন করতে হয়, আপনাকে গরু নিয়ে 10 বছর গবেষণা করতে হবে। গরুর সাথে 10 বছর শোয়ার পরে আপনি একসাথে সহবাস করবেন গরুর সঙ্গে। সহবাস বলতে একত্রে বসবাস, ওই সব কিছু না। আপনি গরুর সাথে ঘুমাবেন 10 বছর, তারপরে আপনি জনাব নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বুঝতে পারবেন হোয়াট ইজ দ্যার থিওলজি, তাদের ধর্মতত্ত্বটা কী। তো যা হোক, এখন তারা সেই বাংলাদেশে বোধহয় গরু পাঠাবেই না, তারপরে তেল পাঠাবে না, চাল পাঠাবে না, আটা ময়দা। আমাদের বাংলাদেশের তাদের বক্তব্যটা হলো যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে কেন? ওরা কি যুদ্ধ করার জাতি? ওরা কি কখনো যুদ্ধ করেছে? ৭১ তো আমরা যুদ্ধ করে ওদেরকে পাশ করে দিয়ে এসেছি। কেন ওদেরকে যুদ্ধ করে একটা বুলেট খরচ করা হবে? কেন ওদেরকে আক্রমণ করে আমাদের একটা বিমান যে উড়বে, বিমানের ক্ষতি হবে না? তেল যাবে না? ও তো সব কিছুই দরকার নেই। খালি সাপ্লাইটা বন্ধ করে দাও, মাল পাঠানো বন্ধ করে দাও, পোর্ট বন্ধ করে দাও, কোনো মালামাল আসবে না, ওগুলো সব এমনিই না খেয়ে মরে যাবে। এই সকল কথা আমি যেভাবে বলছি তার চেয়ে আরও বিশ্রীভাবে এবং আরও দ্রুততার সঙ্গে ভারতের অনেক বড় বড় প্রথিতযশা ব্যক্তি এই প্রচারগুলো চালিয়ে আসছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এরপর কি হলো, বাংলাদেশে সীমান্তে আমরা ভারতের গণমাধ্যম থেকে জানলাম যে আমাদের বাংলাদেশের সীমান্তে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী তারা যার যার মতো অবস্থানে বেশ একটা প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। এবং যে বিমান আমরা ড্রোন যেটা আমরা কিনেছি, টার্কিশ ড্রোন, খুব নামকরা টার্কিশ ড্রোন, এই ড্রোন সীমান্তে উড়েছে এবং ভারত এই ঘটনায় নিদারুণ ভয় পেয়ে গেছে। এর কারণ হলো ওই ড্রোনকে প্রতিহত করার মতো প্রযুক্তি তাদের নেই এবং ওই ড্রোন যেটা ইউক্রেন যুদ্ধের ভাগ্য পাল্টে দিয়েছে, এতটা ইফেক্টিভ সেই ড্রোন এখন বাংলাদেশের হাতে আছে। 6টা ড্রোন আছে এখন। এই 6টি ড্রোন দিয়ে আমাদের যে চারিপাশে 7 সিস্টার, সেই 7 সিস্টারে যদি বাংলাদেশ বিমান বাহিনী তারা আক্রমণ চালায়, তাহলে এটা প্রতিহত করার মতো তাদের কোনো কামান নাই, গোলা নেই। এর কারণ হলো এই বিমান 28,000 ফুট, হিমালয়ের যে উচ্চতার সমপর্যায়ের উপরে উঠে গিয়ে তারপরে তারা সেখান থেকে বোমা নিক্ষেপ করতে পারে। তো কাজেই ভারতের হাতে এমন কোনো কামান নাই, এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যেটা 28,000 ফিট উপরে উঠে এই ড্রোনকে মেরে ফেলতে পারে, ড্রোনকে ভূপাতিত করতে পারে। তো এটা আমরা বাংলাদেশের লোক জানি না, কিন্তু ভারতের দাদারা বুঝে গেছে এবং তারা ভয় পেয়ে গেছে। এবং ভয়ের কারণে হলো কিনা জানি না, তারা তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমলাতন্ত্রের, তিনি হলেন বিক্রম মিস্ত্রি, তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন, খুবই কাছুমাছু হয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করলেন। ও বিনয় আমরা গত 20 বছর ভারতের কাছ থেকে দেখিনি। তারপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে দেখা করলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, আর ঘণ্টাখানেকের জন্য তিনি নাই হয়ে গেলেন। সম্ভবত তিনি সেনাপ্রধান বা ক্যান্টনমেন্টের বা অন্য কোনো গোয়েন্দা এজেন্সির সঙ্গে আমাদের দেশে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর নিজেদের কথা সেখানে বলে গেছেন। এবং তিনি দিল্লিতে ফিরে যাওয়ার পর যেটি হয়েছে সেটি হলো, তিনি পার্লামেন্টারি কমিটির জেরার মুখে পড়েছেন। পার্লামেন্টারি কমিটি সেখানকার যারা সংসদ সদস্য, তারা বাংলাদেশের মতো বিনা ভোটে সংসদ সদস্য নন। সেখানে বিজেপির লোক আছেন, বিজেপির বাইরে কংগ্রেসে আছেন, যারা রাষ্ট্রীয় পলিসিতে হয়তো যে মতামত তারা পোষণ করেন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, কিন্তু ব্যক্তি তাদের যে চিন্তা চেতনা এটি ডিফার, অনেক সময় তারা ভিন্ন মত পোষণ করেন। এবং সেই ভিন্ন মতের কারণে তারা এই সফর নিয়ে তাকে জিজ্ঞাসা করেছেন, একেবারে কচুকাটা করে জিজ্ঞাসা করেছেন, কি করেছেন, কেন করেছেন, কোথায় গেলেন, কি করলেন, কি সফল হলো, কি সুফল পেলেন, ইত্যাদি নানা কিছু। আর জিজ্ঞাসা করেছেন যে শেখ হাসিনা এখানে আছেন কেন, কি স্ট্যাটাসে আছেন, তার পদবি কী, পদ কী, তাকে ইন্ডিয়া কীভাবে ট্রিট করছেন, এবং এখানে বসে যে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কী, ভারত সরকারের বক্তব্য কী। এবং তাকে এইরকম যাকে বলা হয় নিজ দেশে পার্লামেন্টারি কমিটিতে এইভাবে জেরার মুখোমুখি হতে হবে, এটা বোধহয় নরেন্দ্র মোদী সরকার কখনো কল্পনা করেননি।
ফলে কি হলো, সেই বিক্রম মিস্ত্রি সাহেবের যে মানে বাংলাদেশ সফরের পরপরই তার যে বস এবং যিনি মিস্টার নরেন্দ্র মোদীর একেবারে দক্ষিণ হস্ত, তিনি হলেন জয়শঙ্কর, মিস্টার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী। তো এই জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিলেন এবং ইতিপূর্বে তারা যেভাবে আমেরিকাকে বিক্ষুব্ধ করেছে, ইউরোপীয় ইউনিয়নকে বিক্ষুব্ধ করেছে, ইংল্যান্ডকে বিক্ষুব্ধ করেছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে বিশ্বের যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে তাদেরকে বিক্ষুব্ধ করেছে, যে বাংলাদেশে হিন্দুদেরকে ঠিক রোহিঙ্গাদের মতো করে নির্যাতন করা হচ্ছে, এদেশের হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ঘর বাড়ি দখল করা হচ্ছে, স্ত্রীদেরকে কন্যাদেরকে ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং একেবারে একটা নিরপরাধ হিন্দু সন্ন্যাসী, তার নাম হলো চিন্ময় প্রভু, একেবারে নিরপরাধ ব্যক্তি, এই ব্যক্তিকে জেলে পোড়া হয়েছে এবং তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি বিভিন্ন কথা বলে এই সাম্প্রদায়িক উস্কানিটা ভারতে তারা দিয়ে ফেলেছে এবং ওখানে আলটিমেটলি হিন্দুরা এই তাদের অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রথম ভারতীয় সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আপনারা যারা বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছেন যে কলকাতার সাধারণ জনগণ, আগরতলার জনগণ, শিলিগুড়ির জনগণ, তারা ওখানে বাংলাদেশে যারা পর্যটক রয়েছেন বা যারা বেড়াতে গিয়েছেন তাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেছে, সন্ত্রাসী আচরণ করেছে এবং বাংলাদেশ হাইকমিশনে তারা যেভাবে আক্রমণ চালিয়েছে, এটি মূলত এই জয়শঙ্কর, এই বিক্রম মিশ্রি, তারপর এই যে ভারতের যে মিডিয়া এবং ভারতের হাসিনাপন্থী, আওয়ামী লীগপন্থী যে সকল ব্লকের লোক রয়েছেন তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ফলে তৈরি হয়েছে। ফলে এখন বাংলাদেশ অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে এবং সেই নো রিটার্নে আমাদের কতটা লাভ লস সেটা বড় কথা নয়, যেখানে বাংলাদেশের প্রায় সব মানুষ হাসিনা বিরোধী হয়ে পড়েছে শুধুমাত্র এই 100 দিনের কর্মকাণ্ডে, ভারতীয় কর্মকাণ্ডের। এবং আওয়ামী লীগের যে অনেক লোক তারা হয়তো আওয়ামী লীগের কথা বলতে চায়, বঙ্গবন্ধুর কথা বলতে চায়, কিন্তু তাদের কারোরই পক্ষে ভারত আমাদের বন্ধু, তারপরে ভারত আমাদের উপকারী বন্ধু, ভারতের সাথে সম্পর্ক রাখা দরকার, এইরকম একটা কথা বুক ফুলিয়ে বলার মতো বাংলাদেশে কেউ নেই। এমনকি শেখ হাসিনাকেও যদি এখন ঢাকাতে তারা পাঠিয়ে দেয় এবং শেখ হাসিনাকে দেখার জন্য যদি 1 কোটি লোক উপস্থিত হয়, সেই 1 কোটি লোকের মধ্যে যদি সে ভারতের প্রশংসা শুরু করে, সঙ্গে সঙ্গে সব লোক সেখান থেকে চলে আসবে। এই যে ভারত বিরোধিতা আগেও ছিল, কিন্তু গত এই 120 দিনে এটা ক্রমবর্ধমান হারে এভাবে বেড়েছে, যার কারণে আমাদের যে জনমত, সেই জনমতটা অ্যাবসলিউটলি ভারত বিরোধী হয়ে পড়েছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কেউ নাই, ভারতের প্রশ্নে সবাই ভারত বিরোধী। এটা সম্ভবত ভারত বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তাদের গলার স্বর নরম হয়েছে, কণ্ঠ নরম হয়েছে, নতুন সুর বের হয়েছে। সেখানে সেই র্যাপ সঙ্গীতের পরিবর্তে ধ্রুপদী সঙ্গীত বাজছে। এখন দেখা যাক এই সঙ্গীতের যে মূর্ছনা, সুর মূর্ছনা, সেই মূর্ছনায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কতটা বিমোহিত হন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।